প্রকল্প অনুমোদনের আগে আরও যাচাই করবে সরকার। একনেক সভা শেষে জানালেন অর্থমন্ত্রী। 7 প্রকল্প পর্যালোচনা। পর্যাপ্ত যোগান থাকায় ডলারের দাম বাড়ার শঙ্কা নেই, ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন গভর্নর। সুদহার এক অঙ্কে নামিয়ে আনার দাবি। দেশজুড়ে তেলের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, বন্ধ অনেক পাম্প। জামালপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ। এক পাম্পে তো এক রকম দেয়, সব পাম্পে তো দেয় না। কোনো জায়গায় 500 দেয়, কোনো জায়গায় 600 দেয়, কোনো জায়গায় 200 দেয়। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুল, তাই এমন আছে ধরুন কেউ ট্যাঙ্কে 500 টাকা তেল যায় না। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। একনেকে প্রকল্প অনুমোদনের আগে আরও যাচাই বাছাই করবে সরকার। একান্ত জরুরি না হলে জনগণের অর্থ ব্যয় করা হবে না। যেসব প্রকল্প এরই মধ্যে শেষ হয়ে গেছে সেগুলোর খরচ ও মান খতিয়ে দেখা হবে, এমন তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু আহমেদ চৌধুরী। দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, এজেন্ডায় 19টি প্রকল্প থাকলেও আলোচনা করা গেছে মাত্র 7টি নিয়ে। অনুমোদনের চেয়ে এডিপি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বেশি, কেননা অনেক প্রকল্পের খরচ ও মান নিয়ে প্রশ্ন আছে। যেসব প্রকল্প এরই মধ্যে শেষ হয়েছে সেসব নিয়ে কিছু করার নেই, তবে অনেক উদ্যোগ রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছিল। খুঁটিনাটি যাচাইয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। অর্থ উপদেষ্টার নেতৃত্বে 1300-র বেশি প্রকল্প বিশ্লেষণ করবে এই কমিটি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকাল 10:30টায় সচিবালয়ে বসে একনেক সভা। মাননীয় অ্যাডভাইজার অর্থ মন্ত্রণালয়, ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা সব প্রকল্প আমরা ইভ্যালুয়েশন করছি। এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, এটা আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে। ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সাথে এফবিসিসিআই নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠক করেন। এ সময় তারা ডলার সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বিনিময় হার স্থিতিশীল রাখার তাগিদ দেন। গভর্নর জানিয়েছেন, ডলারের সরবরাহ স্বাভাবিক রয়েছে, বিনিময় মূল্য বাড়বে না। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সুশাসন নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করতে হবে। সংকটময় পরিস্থিতি তুলে ধরে ব্যবসায়ী নেতারা ক্ষতিগ্রস্ত শিল্পের সহজ শর্তে ঋণ ও পুনঃতফসিল সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন। বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানো, উৎপাদন খাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন। রেমিটেন্স প্রবাহ বাড়াতে প্রণোদনার তাগিদ দেন ব্যবসায়ীরা। কাজের ক্ষেত্র বাড়াতে নারী উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ সুবিধা দেওয়ার আহ্বান জানান। ব্যাংকিং সমস্যা সমাধানে বিশেষ কমিটি গঠনের বিষয়েও উঠে আসে বৈঠকে। সিঙ্গেল বরোয়ার লিমিট 15 থেকে 25% করার প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে যে ব্যাংক রেট আছে, একটা ইন্টারেস্ট রেট, সেটা কি করে আরো কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট ডলারের সাথে সেটা আরো কিভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। বর্তমানে উনি অনেকটা স্ট্রংলি বিষয়গুলি মেনটেন করার চেষ্টা করছেন এবং উনি পলিটিক্যালি কোনো রকমের ইনফ্লুয়েন্স এখানে অ্যাকসেপ্ট করছেন না এবং উপর থেকেও সরকারের দিক থেকে এই ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে এবং তিনি অনেকটা এখন আইসোলেটেড ভাবেই কাজ করছেন। জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি এখন চিরচেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। 2 থেকে 3 লিটার তেল নিতে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হয় পাম্পগুলোর সামনে। অনেক ফিলিং স্টেশনে বেশিরভাগ সময় অকটেন নেই, সাইনবোর্ড টানানো থাকে। রাজধানীতে যেসব ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হতো সেখানেও এখন রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন, সংকটের আসল কারণ প্যানিক বাইং। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। এ কারণেই জ্বালানি তেলের সংকট প্রকট হচ্ছে। এক পাম্পে তো এক রকম দেয়, সব পাম্পে তো দেয় না। কোনো জায়গায় 500 দেয়,
কোনো জায়গায় 600 দেয়, কোনো জায়গায় 200 দেয়। নর্মালি ভাবে আমার প্রতিদিন 500-600 টাকার এরকম লাগে, 500 টাকার হলে হয়ে যায়। তবে আনলিমিটেড দিলে ফুলই করতাম, কারণ যে একটা ঝামেলা তেল নিতে, তো সেক্ষেত্রে ফুল নিলে 3-4 দিন চলা যায়, কিন্তু ফুল তো দিচ্ছে না। আমি আমার চাহিদা অনুযায়ী তেলও পাইতাছি না আর টিপও মারতে পারতাছি না, যার কারণে ইনকাম অনেক কম। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুল, তাই এমন আছে ধরুন কেউ ট্যাঙ্কে 500 টাকা তেল যায় না, অনেকে 200 টাকা, মানে তারাও লাইনে গাড়ায়। এদিকে জ্বালানি তেল সংগ্রহে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে আজও গ্রাহকদের দীর্ঘ লাইন। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। চাহিদার তুলনায় অনেক কম সরবরাহের কারণে রংপুর বিভাগের 8 জেলার পাম্পগুলোর চিত্র পাল্টায়নি। সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক ফিলিং স্টেশন, এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। জ্বালানি তেল সংকটে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগেও গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাম্পগুলোতে লম্বা লাইন, বাইকারদের ভিড়ই বেশি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও খালি হাতে ফিরছেন অনেকে। আবার তেল পেলেও তা চাহিদা মতো না হওয়ায় ক্ষোভ দেখা দিচ্ছে গ্রাহকদের মাঝে। এ নিয়ে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। 2 ঘন্টারও বেশি ধরে অপেক্ষা করছি ভাই। আর এই অবস্থা যদি তেল দেয় তাহলে তো আমাদের মাথা নষ্ট, কাজ কাম সব ফেলে রেখে এসে তেল নিচ্ছি। সকাল 7টার সময় আসছি আজকে লাইনে তেল নেওয়ার জন্য, এখন দেখি পাম্পে আসছি কত টাকা দেয় এটাই। পাম্পে তেল নেই, এখন সকালে তেল আনতে গেছে, কখন এসে দেবে? আমরা সকাল 7টার থেকে এসে দাঁড়ায় রয়েছি, যখন তেল দেওয়া শুরু হবে তখন আমরা তেল পাবো। ব্যাপক ভোগান্তি কোনো শেষই হচ্ছে না তো, আর বুঝতেই পারছি না যে ভোগান্তি কখন শেষ হবে, কি তেল পাবো কিনা তাও জানি না। দিন রাত উভয়ই শেষ, কারণ আজ সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে না। জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। সকাল 7:30টার দিকে ইসলামপুরের মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। স্থানীয়রা জানান, ঝর্ণা ফিলিং স্টেশন জ্বালানি তেল দেবে এমন খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। এ খবর পেয়ে সকাল থেকে শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো তেল সরবরাহ না করায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালকরা। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে সকাল 9টার দিকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোলা বরিশাল নৌপথে দ্রুত যাতায়াতের অন্যতম মাধ্যম স্পিড বোট সার্ভিস, কিন্তু পেট্রোল সংকটে সেবাটি হয়ে পড়েছে অনিশ্চিত। চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও সাধারণ যাত্রীরা। আয় বন্ধ হয়ে দুশ্চিন্তায় দিন কাটছে মালিক শ্রমিকদের। ভোলা বরিশাল নৌপথের যাতায়াতকে সহজ করতে 2004 সালে বেদুরিয়া লঞ্চঘাট থেকে চালু করা হয় স্পিডবোট সার্ভিস। লঞ্চে যেখানে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা, সেখানে স্পিডবোটে গন্তব্যে পৌঁছানো যায় মাত্র 40 মিনিটেই। সময়ের সাশ্রয়ের কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এই সেবা। বর্তমানে প্রতিদিন এই রুটে শতাধিক স্পিডবোট চলাচল করে, যা রোগী ও সাধারণ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভরসা। ওই পারে যাওয়ার জন্য আমাদের লঞ্চে দেখা যায় যেখানে 2.5 থেকে 3 ঘন্টা যায়, আমাদের রুগী দ্রুত পৌঁছাতে, সেজন্য আমরা স্প্রিং বোটটা ব্যবহার করতাম। মার্কেটিংয়ে চাকরি করে আমাদের প্রত্যেকটা মিনিটের ভ্যালু আছে, যার জন্য আমরা স্পিড বোটে বরিশালে যাতায়াত করি। তবে সম্প্রতি জ্বালানি তেল সংকটে বিপর্যয় হয়ে পড়েছে পুরো ব্যবস্থা। ভেদুরিয়া ঘাটে থাকা 105টি স্পিডবোটের মধ্যে বন্ধ অর্ধেকেরও বেশি। ফলে ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বোট পাচ্ছেন না যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা। আগে আমরা এখানে এসে কন্টিনিউ বোট পাইতাম, এখন কন্টিনিউ বোট পাওয়া যায় না। যাত্রী না বসায় রেখা তারা পেট্রোল আনতে যায়, যাত্রী অনেক ভোগান্তিতে থাকে। বর্তমানে তেল সংকটের কারণে আমরা ঠিকঠাক চলাচল করতে পারতেছি না। সরকারের প্রতি আমাদের একটা দাবি যে এই প্রতিদিন চলাচল করতে পারি, আমাদের সবার সুবিধা হয়। অন্যদিকে বোট বন্ধ থাকায় আয় রোজগার হারিয়ে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকরা। অনেকে হয়ে পড়েছেন কর্মহীন। সকাল ধরে তেলের জন্য ডিউটি যেতে পারতেছি না, বোট ঘাটে বাঁধা। 7-8 দিন বন্ধ, ঘাটে বাঁধা, আমার কামে রুজি নাই, চলতে ফিরতে অনেক কষ্ট। পর্যাপ্ত তেল না থাকায় আমরা মালিকরা এবং শ্রমিকরা অনেক ভোগান্তিতে আছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। তবে তিনি জানান, পেট্রোল সংকট নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ তার কাছে আসেনি। ভেদুরিয়া ঘাট থেকে বরিশালের লাহারহাট ও বরিশাল ঘাট, এই 2 রুটে প্রতিদিন হাজারো যাত্রী নদী পারাপার হয়।
শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অব্যাহত আছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম 2.2% বেড়েছে, যা প্রায় $2.5। ফলে ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $111.43। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়েছে $3। ফলে এই তেল ব্যারেল প্রতি $114.57 লেনদেন হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ আর হরমুজ প্রণালীর অস্থিরতা কি বিশ্ব অর্থনীতির বাঁক পরিবর্তন করবে? 1944-এর ব্রেটন উডস থেকে 1974 সালের সৌদি যুক্তরাষ্ট্র চুক্তি, যে পেট্রোডলার ব্যবস্থার গোড়াপত্তন করেছিল, তা কি অস্তিত্বের সংকটে? এ প্রশ্নের কারণ ইরানের নতুন ঘোষণা, তেল সরবরাহ করতে হলে লেনদেন ডলারে নয়, ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রায় করতে হবে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 যে সরু জলপথ দিয়ে পরিবাহিত হয় তার নাম হরমুজ প্রণালী। ইরানের উপকূলের এই কৌশলগত পয়েন্টটি এখন যেন বারুদের স্তূপ। এই অঞ্চলে শুরু হওয়া যুদ্ধ শুধু অস্ত্র মরণাস্ত্রেই সীমিত নেই, ছড়িয়ে পড়েছে অর্থনৈতিক আধিপত্যের লড়াইয়ে। মধ্যপ্রাচ্য ইস্যুতে আবারও আলোচনায় পেট্রোডলার ব্যবস্থা। ইরান বলছে হরমুজ প্রণালী দিয়ে তেল বহন করতে হলে আর ডলার নয়, বরং লেনদেন করতে হবে ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে স্টেবল কয়েন বা চীনা মুদ্রা ইউয়ানে। আর তাতেই প্রশ্ন উঠছে, স্টেবল কয়েনের দাপটে কতটা ভিত নাড়াতে পারবে ডলারের সাম্রাজ্য। ইতিহাস বলছে 1974 সালে সৌদি আরবের তেল বিক্রির বিনিময়ে মার্কিন ডলার গ্রহণের যে চুক্তি হয়েছিল, তাকে ঘিরেই তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের আধিপত্য। যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্যে সব দেশই ডলারের মজুদ রাখে। হরমুজ প্রণালী দিয়ে তেল আনতে বিভিন্ন দেশের যদি ইউয়ানের দিকে ঝুঁকতে হয়, তাহলে কমতে পারে ডলারের রিজার্ভ, পড়তে পারে মুদ্রার বিনিময় মূল্য। তবে বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। তার উপর বিশ্ববাজারে ডলারের লেনদেন শুধু হরমুজ প্রণালীর উপরই নির্ভরশীল নয়। তাই দীর্ঘমেয়াদে ডলারের সাথে দৌড়ে পারবে না ক্রিপ্টোকারেন্সি বা ইউয়ান, এমনটাই মত এই অর্থনীতিবিদের। স্বল্পকালীন যখন হঠাৎ করে ইউয়ান কেন্দ্রিক ট্রেডের যখন দাঁড়াবে, তখন আবার ইউয়ানের মূল্য বৃদ্ধির ঘটনা ঘটতে পারে, যেহেতু সাপ্লাইটি হঠাৎ করেই চাহিদা তৈরি হতে পারে। কিন্তু ডলারের যে প্রয়োজন, মানে সামগ্রিকভাবে যদি আমি এটুকু অংশ বাদ দিই অন্যান্য জায়গায়, সেই ডমিনেন্সটা ডলারে আসলে থেকে যাবে, এটা হারানোর কোনো কারণ নেই। তাই যদি সাময়িকভাবে ক্রিপ্টোকারেন্সি দিয়েই লেনদেন করতে হয়, তাতে বাংলাদেশ দুশ্চিন্তায় পড়বে না বলেও মনে করেন গবেষকরা। আমরা অপরিশোধিত তেলটুকুই শুধুমাত্র হরমুজ প্রণালী থেকে নিয়ে আসি, এবং যেটার পরিমাণ আমাদের 20 থেকে 23%। বাকি যে আমাদের 80 থেকে 77% থেকে 80%, এটা আমাদের পরিশোধিত তেল, এবং সেগুলো আমরা আনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে। সুতরাং আমাদের এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীলতা খুবই ক্রিটিক্যাল, কিন্তু সীমিত আকারে। একটি বিশাল তেলবাহী জাহাজ যা 20 লাখ ব্যারেল তেল বহন করে, তার জন্য প্রতি ব্যারেল প্রায় $1 করে টোল দাবি করা হচ্ছে। অর্থাৎ একটি জাহাজ পার করতে ইরানকে প্রায় $20 লাখ সমমূল্যের ক্রিপ্টো বা ইউয়ান দিতে হচ্ছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসই সূচকে প্রধান সূচক 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5122 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 0.73 পয়েন্ট কমে 1040 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1954 পয়েন্টে। ডিএসইতে আজ হাতবদল হয়েছে 470 কোটি 79 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 511 কোটি 99 লাখ টাকার শেয়ার। ডিএসইতে দাম বেড়েছে 149টি প্রতিষ্ঠানের, কমেছে 172টির, অপরিবর্তিত ছিল 68টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ডোমিনেন্স, প্রতিষ্ঠানটির মোট 15 কোটি 81 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে আছে একমি পেস্টিসাইডস ও সামিট অ্যালায়েন্স। চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,481 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 6 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 69 পয়েন্টে। লেনদেন হয়েছে সকাল থেকে 31 কোটি 36 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 43 কোটি 40 লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া 173টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 63টির, কমেছে 86টির, আর অপরিবর্তিত ছিল 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।